You are watching Magic Box Entertainment. গ্রাম্য পরিবেশে অন্ধকারে মিশে থাকা হাড় হিম করা পরিস্থিতিতে একটা শিহরণ জাগানো ভূতের গল্প, দিন শেষে সমস্ত ক্লান্তিকে মুছিয়ে দেওয়ার অব্যর্থ ওষুধ। আর ম্যাজিক বক্স মানেই আপনার পছন্দ, আপনার ভালো লাগা। নতুন বছরে বাছাই করা এক ঝাঁক গল্প আমরা আপনাদের শোনাব প্রতি সপ্তাহে। আমাদের এবারের নিবেদন অমিত সিংহ রচিত গল্প গ্রামের সেই রায়বাড়িটা। অমিত সিংহ কলকাতার গড়িয়ার নিবাসী। লেখার সূচনা লিটল ম্যাগাজিন ও ই-বুক দিয়ে। ইতিমধ্যে লেখকের বেশ কিছু গল্প বিভিন্ন ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে অডিও স্টোরি ও ইলাস্ট্রেশন রূপে। বর্তমানে পেশার সঙ্গে হাত ধরাধরি করে চলছে সাহিত্য চর্চা। প্রতি সপ্তাহে নতুন নতুন রোমাঞ্চকর, রহস্যময়, ভৌতিক ও আরও হরেক রকম স্বাদের গল্প শুনতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। নতুন গল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন। শুরু হচ্ছে অমিত সিংহ রচিত গল্প গ্রামের সেই রায়বাড়িটা। ট্রেন থেকে নেমেই চোখে পড়ল প্ল্যাটফর্মটা সম্পূর্ণ ফাঁকা। কোনো যাত্রী আমার সঙ্গে নামেও নি, কোনো যাত্রী অপেক্ষাতেও ছিল না এই ট্রেন ধরার জন্য। কিছুটা রাত হয়েছে বলেই হয়তো ট্রেনেও বিশেষ যাত্রী ছিল না। দু একটা পথকুকুর প্ল্যাটফর্মে ঘোরাঘুরি করছে। সাধারণত প্ল্যাটফর্মে যেমন বৈদ্যুতিক আলো জ্বলে, তেমন কিছু এখানে নেই। ফলে ঘুটঘুট করছে অন্ধকার। অন্ধকার এবং ঝিঁঝি পোকার ডাক মিলেমিশে একথা স্পষ্টভাবে জানান দিচ্ছে যে এটা একেবারে অজ পাড়া গা। আধুনিকতার ছোঁয়া এখনও এখানে পৌঁছায়নি। কিছুটা এগিয়ে যেতেই একটা ছোট টিকিট কাউন্টার চোখে পড়ল, একটা ঘুমটির মতো। কাউন্টারটার সামনে যেতেই দেখলাম টিকিট কাটে যে ভদ্রলোক, তিনি একটা পুরনো কাঠের চেয়ারে হেলান দিয়ে পরম তৃপ্তিতে নাক ডেকে ঘুমাচ্ছেন। না, লোকটার ঘুম অকারণে ভাঙিয়ে লাভ নেই। প্ল্যাটফর্ম থেকে নেমে পথ চলতে লাগলাম। এসব দিকে নেটওয়ার্কের বেশ সমস্যা, তাই হাতে থাকা স্মার্টফোনটাও এখন এক প্রকার অকেজো। ম্যাপ দেখে যে পৌঁছাবো সে উপায় নেই। একথাও ঠিক, এই ঠিকানা ম্যাপেরও জানা আছে কিনা সন্দেহ। তবে ঠিকানা যেটুকু পেয়েছি তাতে আশা করি যেতে অসুবিধা হবে না। নিকষ অন্ধকারে হাঁটতে হাঁটতে আশেপাশের পরিবেশ সম্পর্কে কিছুটা উদাসীন হয়ে পড়েছিলাম। হঠাৎ পিছনে একটা শব্দ পেয়ে থমকে দাঁড়ালাম। দৃঢ় ও গম্ভীর কণ্ঠে কেউ বলে উঠল, এই গ্রামটা ভালো নয়, বুঝলে বাবু? এত রাতে এখানে কি করছো তুমি? যাও, ফিরে যাও। পিছনে ফিরলাম। ঘুটঘুটে অন্ধকারের মধ্যেও স্পষ্ট বুঝতে পারলাম একজন বৃদ্ধ আমার দিকে তাকিয়ে কথাটা বলেই চলে যাচ্ছিল। আমি তাড়াতাড়ি কয়েক পা এগিয়ে গিয়ে তার পথ আটকে বললাম, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, তা কেন ভালো নয় তা তো বলে গেলেন না, না বলেই চলে যাচ্ছেন। বৃদ্ধ আমার দিকে তাকিয়ে একটা বিশ্রী রকমের হাসি হেসে বলল, জানার খুব কৌতূহল, তাই না? হ্যাঁ, তাহলে তোমাকে একটা জিনিস দেখাই, দাঁড়াও। তাহলেই বুঝতে পারবে যে এই গ্রামে কারা বাস করে, কি বিপদ তোমার জন্য অপেক্ষা করছে। দাঁড়াও। কথাটা শেষ হতেই বৃদ্ধ ওর গায়ের উপরে থাকা কালো রঙের চাদরটা সরিয়ে দিল। আর উনি চাদরটা সরাতেই আমি চমকে উঠলাম।
আমার হাত পা ঠান্ডা হয়ে এলো, চোখ দুটো ভয়ে বিস্ফারিত হয়ে গেল। গলা থেকে একটা আর্তনাদ বেরিয়ে আসতে গিয়েও থমকে গেল। লোকটার পেট ছিন্ন ভিন্ন, ক্ষতবিক্ষত, নাড়িভুড়ি বের হয়ে এসেছে, আর তা থেকে চুঁইয়ে পড়ছে চাপ চাপ টকটকে লাল রক্ত। দৃষ্টি ফিরিয়ে বৃদ্ধের মুখের দিকে তাকাতেই দেখলাম এই মুহূর্ত সময়ের মধ্যে তার মুখাবয়বে অদ্ভুত পরিবর্তন হয়েছে। লোকটার মুখটাও ক্ষতবিক্ষত। আমি স্পষ্ট অনুভব করলাম আমার সামনে যে দাঁড়িয়ে রয়েছে সে কোনো জীবিত মানুষ নয়, কোনো অশরীরী। মনে হলো বহুদিন আগে ছুরির বিক্ষিপ্ত আঘাতে ক্ষতবিক্ষত এক মৃতদেহ আমার সামনে উপস্থিত হয়েছে, আমার সঙ্গে কথা বলছে। তারপর সেই অশরীরী তার ফোকলা দাঁত বের করে বিশ্রীভাবে হেসে উঠল। তাহলে এইবার বিশ্বাস হলো তো? বলেছিলাম না এই গ্রামটা ভালো নয়। পালাও, পালাও এখান থেকে, যত তাড়াতাড়ি সম্ভব পালাও, নয়তো প্রাণে বেঁচে তুমি ফিরতে পারবে না। পরক্ষণেই সেই বৃদ্ধের অশরীরী অন্ধকারের মাঝে চোখের পলকে মিলিয়ে গেল। তখনও আমার হাত পা ঠকঠক করে কাঁপছে। কিন্তু না, আমাকে এখান থেকে পালিয়ে গেলে হবে না। অনাহুত ভয়কে উপেক্ষা করে আজ আমার এই গ্রামে আসার কারণ হলো একটা চাকরি। হ্যাঁ, একটা চাকরি একজন গরিব পরিবারের ছেলের কাছে যে কত বড় সম্বল তা কেবলমাত্র সেই জানে। বাবার বয়স হয়েছে, আর কতদিন বাবার পয়সায় বসে খাবো? সত্যি কথা বলতে লজ্জা করে এখন খুব। নিজের মেরুদণ্ডটা যেন বারবার প্রতিবাদ জানায়। শিক্ষিত হয়েও আজ বেকার হয়ে ঘুরতে হচ্ছে। হাত খরচ চালানোর জন্য মাঝে মাঝে ক্যাটারিংয়ের সার্ভিস বয়ের কাজ করি, কিন্তু ওটা তো ভবিষ্যৎ নয়। এই চাকরিটার সন্ধান না পেলে হয়তো আমি মরেই যেতাম সেদিন। আজও সেদিনের ঘটনা মনে পড়লেই সারা শরীরে কাঁটা দিয়ে ওঠে আমার। দিনটা ছিল রবিবার। সরকারি চাকরির প্রত্যেকটা পরীক্ষায় ব্যর্থতা আমার মনোবলকে একেবারে ভেঙে গুঁড়িয়ে শেষ করে দিয়েছিল। আমার নিজের দক্ষতা নিয়ে বিন্দুমাত্র সংশয় নেই, কিন্তু কিছু ঘুণ পোকা সততার উপার্জন চুপিসারে খেয়ে যায়। অতএব ঘুরে বেড়াচ্ছি অন্তত একটা বেসরকারি চাকরি জোটানোর চেষ্টায়। মাঝেরহাট স্টেশনে বসেছিলাম। তখন অনেক রাত হয়েছে। এই লাইনে ট্রেন চলাচল তুলনামূলক কম। বসে বসে ভাবছিলাম আমার অন্ধকার ভবিষ্যৎ নিয়ে। এমন সময় আমার ফোনটা বেজে উঠল। মৌসুমি ফোন করেছে। কদিন ধরেই মৌসুমি যেন আমাকে এড়িয়ে চলছে। কল করলে সহজে তুলছে না। অনেক চেষ্টার পর একবার কল রিসিভ করলে প্রথমেই জিজ্ঞাসা করছে, চাকরি পেয়েছো? এই কথাটা ছাড়া আর কোনো কথাই বলছে না। ও কি এই সম্পর্ক ভেঙে ফেলতে চায়? ব্যর্থ মানুষের হয়তো প্রেমের রাজত্বের রাজা হওয়া হয় না। প্রিন্সেপ ঘাটের গঙ্গার পাড়ের মনোরম পরিবেশে বসে আমার হাতের উপরে ওর নরম হাতটা রেখে বলা কথাগুলো হয়তো আজ অবলীলায় ভুলে গেছে। ওর কাছে আজ হয়তো ভালোবাসার চেয়ে অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য অনেক বেশি দামি হয়ে উঠেছে। অন্যমনস্কভাবেই ফোনটা রিসিভ করলাম। হ্যালো। হ্যাঁ বলো। তোমাকে তো আগেও দুবার ফোন করেছিলাম। একটু ব্যস্ত ছিলাম। তোমাকে একটা খবর দেওয়ার জন্য ফোন করলাম। কি খবর? তুমি তো কিছুই করতে পারলে না। কবে থেকে তোমাকে বলে আসছি একটা চাকরি জোগাড় করো, তা না হলে আমাদের সম্পর্ক বাবা মাকে জানানো অসম্ভব। আজ আমায় দেখতে এসেছিল। ছেলে সরকারি চাকরি করে, মা বাবার পছন্দ হয়েছে ছেলেটাকে, বিয়ে ঠিক করে ফেলেছে। এখন এখন আমি কি করব বলো তো? কোন ভরসায়, কোন মুখে আমি তোমার কথা বলবো? তাই তো, কি আর করবে? হ্যাঁ, তুমি আর কি বলবে? এখন তো আমার পরিস্থিতি যা হয়েছে,
না পারছি আমি তোমায় কিছু বলতে। আর ঝগড়ার সুরে মৌসুমি ফোনের ওপার থেকে আরও অনেক কথা বলছিল, কিন্তু আমার হাতের ফোনটা ততক্ষণে আমার হাতে নেই, মাটিতে পড়ে গেছে। হ্যাঁ, সেদিন খুব দুঃখ পেয়েছিলাম। এক সমুদ্র দুঃখ যেন আমার অন্তরে বাসা বেঁধেছে। লড়াইয়ের ময়দানে নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা করার পরেও পরাজিত হলে যেমন পরাজিত সৈনিক নিষ্ফল চিৎকার করে কেঁদে ওঠে, ঠিক তেমনই চিৎকার করে কাঁদতে ইচ্ছা করছিল সেদিন, কিন্তু পারিনি। চুপ করে বসেছিলাম। ছেলেদের নাকি কাঁদতে নেই, কিন্তু এমন ব্যর্থ ছেলের তো বেঁচেও থাকতে নেই। ও দাদা, দাদা আপনার মোবাইল ফোনটা পড়ে গেছে, তুলে নিন। স্টেশনে তখন মালগাড়ি আসার অ্যানাউন্সমেন্ট হচ্ছে। জানি না সেদিন আমার ভিতরে কোন শয়তান ভর করেছিল। ট্রেনের আওয়াজ শুনতে পাচ্ছিলাম। কাছে এগিয়ে আসছে ট্রেনটা। এইবার ঝাঁপ দিতে হবে। 2-3 পা এগিয়ে গেলাম রেল লাইনের কাছে। আজ চিরতরে বিদায় নেব এই স্বার্থপর পৃথিবী থেকে। এই স্বার্থপর পৃথিবীতে বেঁচে থাকার অধিকার কেবলমাত্র একজন সফল মানুষেরই আছে। এটাই নির্মম সত্য। ঠিক তখনই আগত ট্রেনের তীব্র গতির আঘাতে সৃষ্টি হওয়া দমকা হাওয়ায় আমার মুখের উপরে একটা পুরনো লিফলেট এসে আটকে গেল। লিফলেটটা যেন আমার মৃত্যুর পথে বাধা হয়ে দাঁড়ালো। ট্রেনটা তখন আমাকে ছাড়িয়ে কিছুটা এগিয়ে গেছে। রাগে লিফলেটটা দুমড়ে মুচড়ে ফেলে দিতে যাচ্ছিলাম, কিন্তু পরক্ষণে থমকে গেলাম। লিফলেটটা বেশ পুরনো হলেও একটা লেখা আমার দৃষ্টি আকর্ষণ করেছে। তৃষ্ণার্ত পথিক মরুভূমিতে স্বল্প জল দেখতে পেলে যেমন করে, ঠিক তেমনি অবস্থা হয়েছে আমার। লিফলেটে বড় বড় অক্ষরে লেখা আছে, চাকরির জন্য যোগ্য ব্যক্তির সন্ধান চলছে, উপযুক্ত পারিশ্রমিক দেয়া হবে। না, আর পা বাড়াইনি আত্মহত্যার পথে। 2 পা পিছিয়ে এসেছিলাম। হঠাৎ যেন জীবনের একটা লক্ষ্য খুঁজে পেয়েছি, কিন্তু পরক্ষণেই আবার একটা সংশয় আমায় পেয়ে বসল। লিফলেটটা দেখেই বোঝা যাচ্ছে বেশ পুরনো। রেললাইনে কেউ ফেলে দিয়েছিল হয়তো। তাহলে এতদিনে নিশ্চয়ই চাকরির শূন্য পদ পূরণ হয়ে গেছে। লিফলেটে দেওয়া ল্যান্ডলাইন নাম্বারে কাঁপা কাঁপা হাতে কল করতেই একজন লোক রিসিভ করল। ভদ্রলোক বেশ গম্ভীর ও রুক্ষ স্বরে বললেন, কাকে চাই? আসলে আমি আপনাদের একটা লিফলেট দেখে আপনাকে কল করছি। আপনাদের ওখানে কি এখনো লোক প্রয়োজন? হ্যাঁ, প্রয়োজন। আপনাদের এটা কি কাজ যদি একটু বলতেন। সব বলবো। ফোনে তো আর আপনি কাজ করবেন না। কাজের ব্যাপারে জানতে হলে আপনাকে ইন্টারভিউতে আসতে হবে। স্যালারি আপনি এখানে ইন হ্যান্ড 18,000 টাকা পাবেন। পরে আপনার কাজ দেখে আমাদের ভালো লাগলে বাড়িয়ে দেব। লিফলেটের নিচে দেওয়া ঠিকানায় কাল রাতের মধ্যে চলে আসুন। সব ডিটেলস পেয়ে যাবেন এখানে আসলেই। ফোনটা কেটে গেল নাকি কেটে দিল ঠিক বুঝতে পারলাম না। যাই হোক, লিফলেটে দেওয়া ঠিকানাটা তখন যেন আমাকে একটা আশা দেখাচ্ছে। মাঝেরহাট স্টেশনে আর বসে না থেকে পরবর্তী ট্রেন ধরে বাড়িতে ফিরে এলাম। ঠিক করলাম বাড়িতে কাউকে কাজের সন্ধান পেয়েছি এ বিষয়ে কিচ্ছু বলবো না। তাতে যদি কাজটা না পাই সেক্ষেত্রে লজ্জার পরিমাণ কিছুটা কমবে। ঠিক করলাম কাউকে না জানিয়েই পৌঁছাবো ওই ঠিকানায়। তবে একটা সন্দেহ সেই সময়ই হয়েছিল। ঠিকানা দেখে যতটুকু বুঝেছি তাতে ওটা কোনো গ্রাম। যদিও আমার কাছে তখন গ্রাম শহর কোনো কিছুতেই কিছু যায় আসে না। আমার একটা চাকরি দরকার, ব্যাস। যদি সব কিছু ঠিক হয়ে যায় তবেই বাবা মাকে জানাবো। সেই রাতেই জামা কাপড় গুছিয়ে ফেললাম। পরদিন বেরিয়ে পড়লাম মনে এক রাশ আশা নিয়ে। যে স্টেশনে আমাকে নামতে হবে তার নাম বারক, গ্রামের নাম কামদুনি। ওই গ্রামের রায়বাড়িতে হবে ইন্টারভিউ। লিফলেটে তেমনটাই লেখা ছিল। ক্ষতবিক্ষত সেই বৃদ্ধের প্রেতাত্মা মিলিয়ে যাওয়ার পর কিছুক্ষণ কেটেছে। আমি নিজের মনকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলাম। গ্রামেগঞ্জে এমন ভূত প্রেতের উপদ্রব একটু আধটু থাকে।
মরার জন্যই তো তৈরি হয়েছিলাম, তাহলে আর আমার ভয় কিসের? বুকে হাত দিয়ে নিজেকে সান্ত্বনা দিয়ে চারদিক দেখতে দেখতে ধীর পায়ে এগিয়ে চললাম। চারদিক একেবারে শুনশান, জনমানবের কোনো চিহ্ন নেই। এই গ্রামে কি সত্যিই কোনো মানুষ বাস করে না? অবশ্য অন্ধকারের মাঝে অস্পষ্টভাবে দূরে ছোট ছোট মাটির ঘর চোখে পড়ছে। কেন এমন উদ্ভট চিন্তাভাবনা করছি? ওইসব বাড়িতে নিশ্চয়ই লোকজন বাস করে, হয়তো তারা ঘুমিয়ে পড়েছে। গ্রামগঞ্জে লোকজন একটু তাড়াতাড়ি শুয়ে পড়ে। একফালি চাঁদের মৃদু আলোয় নরম মাটির পথ ধরে ধীরে ধীরে এগিয়ে চললাম। কিছুক্ষণ পরেই চোখে পড়ল কিছুটা দূরে একটা 3 তলা বাড়ি। বাড়িতে আর কোথাও কোনো আলো জ্বলছে না, শুধুমাত্র 3 তলার একটা ঘরে মৃদু আলো চোখে পড়ছে। রাত তখন 10টা পার হয়ে গেছে। বুঝতে পারলাম না এই গ্রামে বিদ্যুৎ সংযোগ আছে কি না। হতে পারে গ্রামের সবাই সব আলো বন্ধ করে ঘুমিয়ে পড়েছে বলেই এমন অস্বস্তিকর অন্ধকার তৈরি হয়েছে। অস্বীকার করব না, সেই সময় আমার হৃদস্পন্দন কিছুটা দ্রুত হয়ে উঠেছিল। ভয় করছে আমার। বাড়িটার সামনে এগিয়ে দেখলাম একটা জং ধরা লোহার ফটক। বহুদিনের অযত্নের ফলে লোহার ফটকে লতা ও গুল্মজাতীয় গাছ জড়িয়ে রয়েছে। গেটটা ঠেলা দিয়ে খুলতেই এমন বিকট শব্দ হলো যে আমি নিজেই চমকে উঠলাম। সাথে সাথে 3 তলার সেই ঘর থেকে একটা গম্ভীর কণ্ঠ কানে এলো। গেটের ওই বিকট শব্দ তিনিও শুনতে পেয়েছেন। এত রাতে কে ওখানে? আগে এটা কি রায়বাড়ি? হ্যাঁ, এটাই রায়বাড়ি। আপনার কি দরকার এখানে, তাও আবার এত রাতে? আসলে স্যার, আমি কলকাতা থেকে আসছি। আমার নাম সুজন চৌধুরী। আমি একটা বিজ্ঞাপন দেখে গতকাল ফোন করেছিলাম। আপনারা ইন্টারভিউয়ের জন্য আজ ডেকেছিলেন। ও, অনেকটা দেরি করে ফেলেছেন তো আপনি। এখন 10টা পার হয়ে গেছে। আপনার কি মনে হয় এখন কেউ ইন্টারভিউ নেবে আপনার? এত দেরি করলেন কেন? আসলে এই স্টেশনে তো আগের ট্রেনটা থামে না, পরেরটা রাত 9টা 20 নাগাদ আসে। তার উপরে কামদুনি জায়গাটা একেবারেই আমার কাছে অজানা। যেদিনই আসি আমার পৌঁছাতে এরকম রাত হয়ে যাবে। তার উপরে প্রথমবার এসেছি, তাই আপনার বাড়িটা খুঁজতে আমার একটু দেরি হয়ে গেল। ঠিক আছে, বাইরে কিছুক্ষণ অপেক্ষা করুন। বাইরে বেশ কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকলাম। মশার কামড়ে অতিষ্ঠ হয়ে উঠেছিলাম। উফ, কি মশা! তার উপরে এমন তীব্রভাবে ঝিঁঝি পোকা ডাকছে যে সেই শব্দে কানে তালা লেগে যাচ্ছিল আমার। জানি না ব্যাপারটা সত্যি একটু বোকা বোকা হয়ে গেল কি না। একটা বাড়িতে এত রাতে কি মনে করবে কে জানে। তার উপরে আজ প্ল্যাটফর্ম থেকে বেরোতেই ভূতের দর্শন। কেন জানি না মনে হচ্ছে কোনো অশুভ শক্তি আমার চারপাশের অন্ধকারে মিশে রয়েছে। এসব ভাবতে ভাবতে চারদিকে তাকিয়ে দেখছিলাম। বাবু আপনারে ডাকছেন। অদ্ভুত কণ্ঠস্বরে রীতিমতো চমকে উঠলাম। পিছনে ফিরে দেখলাম একজন শীর্ণকায় কঙ্কালসার লোক আমার সামনে দাঁড়িয়ে আছে। দুর্বল হৃদয়ের মানুষ হলে হয়তো এই অন্ধকারময় ভৌতিক পরিস্থিতিতে ওই অদ্ভুত মানুষটিকে দেখে ভয়ে চিৎকার করে উঠত। আমি অবশ্য ভয় পেলেও নিজেকে সংযত রাখলাম। লোকটা বেশ লম্বা, ওর দুটো হাত শরীরের তুলনায় আরও বেশি লম্বা। লোকটাকে পর্যবেক্ষণ করতে করতে ওর পায়ের দিকে নজর যেতেই আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। লোকটার 2 পায়ের পাতা ও গোড়ালি সম্পূর্ণ উল্টো দিকে ঘোরানো রয়েছে। কি দেখছেন কর্তা আমার পায়ের দিকে তাকিয়ে? ঝটপট মোবাইলের ফ্ল্যাশলাইটের আলোটা লোকটার পায়ের উপরে ফেলতে ভয়ের ফাঁস কিছুটা আলগা হলো। দেখলাম লোকটার পায়ের পাতা ও গোড়ালি সামনের দিকেই রয়েছে। তাহলে হয়তো অন্ধকারের মাঝে আমি ভুল দেখেছি। অহেতুক ভয় পেয়েছি, তাই মনে মনে লজ্জিত হলাম। আপনার পায়ের সামনে থেকে একটা সাপ চলে গেল বলে মনে হলো, ওইটাই দেখছিলাম। মনের ভাব গোপন করার জন্য অজুহাত দিলাম। ফ্ল্যাশের আলোটা একটু দূরে জঙ্গলের উপরে ফেলে বললাম, ওই যে
ওই যে সাপটা চলে যাচ্ছে, ওই ওই ওই- ওইদিকে ওইদিকে ওইদিকে। কথাটা শেষ করে লোকটার দিকে তাকিয়ে দেখি লোকটা সেখানে নেই। এদিক ওদিক তাকাতে চোখে পড়ল লোকটা মুহূর্তের মধ্যে জঙ্গলে জড়ানো লোহার ফটকটার সামনে পৌঁছে গেছে। লোকটা উঠতে জানে নাকি? আমার পাশেই তো দাঁড়িয়ে ছিল এতক্ষণ। গেটটা এখান থেকে বেশ অনেকটা দূরে। তাহলে চোখের পলকে লোকটা কি করে ওখানে পৌঁছালো? না, আর কাল বিলম্ব না করে বাড়ির ভিতরে ঢুকে পড়লাম। অন্ধকারেও স্পষ্ট বোঝা যাচ্ছে বাড়িটা অনেক দিনের পুরনো। বাইরের দিকে বাড়িটার গায়ে লতাপাতার জঙ্গল জড়িয়ে রয়েছে। ভিতরে দেওয়াল থেকে চুন বালি খসে পড়েছে বেশ কয়েকটা জায়গায়। ভাঙাচোরা একটা সিঁড়ি দিয়ে দোতলার একটা ঘরে নিয়ে গেল লোকটা আমায়। একটা পুরনো দিনের কাঠের চেয়ারে বসতে বলে লোকটি ঘর থেকে বেরিয়ে গেল। শব্দ শুনে বুঝলাম সিঁড়ি বেয়ে লোকটা 3 তলায় গেল। এই ফাঁকে ঘরের চারদিকে একবার চোখ বুলিয়ে নিলাম। ঘরটা বেশ বড়, তবে ঘরময় কীরকম একটা স্যাঁতস্যাঁতে ভাব আর একটা আষ্টে গন্ধ ঘরের বাতাসে ভাসছে। মাছের বাজারে যেমন গন্ধ পাওয়া যায়, গন্ধটা ঠিক সেই রকম। গা গুলিয়ে উঠছিল মাঝে মাঝে। ঘরের কোণগুলোতে মাকড়সার জাল দেখে বুঝতে পারলাম এই ঘরটা বহুদিন পরে খোলা হয়েছে, আর না হলে বহুদিন পরিষ্কার করা হয়নি। বাবু আপনারে 3 তলার ঘরে ডাকছেন। সত্যি লোকটা পারে বই কি। কানের কাছে এসে কথাটা এমনভাবে বলল যে আমি রীতিমতো চমকে উঠলাম। নেহাত বিপদে পড়েছি, নয়তো এমন অসভ্যতার জন্য ব্যাটা আমার কাছে মারধর খেত। যাই হোক, সিঁড়ি দিয়ে উঠে 3 তলার একটা ঘরের সামনে পৌঁছে লোকটি বলল, এই ঘরটাতে যান, বাবু আপনার জন্য অপেক্ষা করছেন। লোকটি সিঁড়ি বেয়ে নিচে চলে গেল। ঘরটার দরজায় একটা লাল পর্দা ঝুলছে। পর্দাটা সরাতে গিয়ে কেন জানি না আমার গায়ের লোম খাড়া হয়ে উঠল। নিচ থেকে যে আলোটা চোখে পড়েছিল 3 তলায়, তা এখন বন্ধ। ঘরের ভিতরে সম্পূর্ণ অন্ধকার। কাউকেই দেখতে পেলাম না। শুধু কানে এলো একটা গম্ভীর কণ্ঠস্বর। ভয় পাচ্ছ? না না, ভয় পাইনি স্যার। তোমার ডান দিকে একটা চেয়ার আছে, ওটায় বসে পড়ো। হ্যাঁ স্যার, বসেছি। বেশ। নাম কি তোমার? সুজন চৌধুরী। বাড়ি? কলকাতাতে। তা এই গ্রামে আসতে ভয় করলো না তোমার? মানে আগে বিজ্ঞাপন দেখে এখানে যেসব চাকরি প্রার্থীরা এসেছিল সেই সব ব্যাটা স্টেশন থেকেই পালিয়েছে। তুমি এসেছো দেখে খুব ভালো লাগলো। আশা করি তোমার সাহস আছে। ধন্যবাদ স্যার। তোমাকে একটাই প্রশ্ন করব, তা হলো তোমার প্রাণের ভয়টাই আছে? না স্যার, কেন? এই চাকরিটা না পেলে এমনিতেও মরা ছাড়া আর কোনো উপায় থাকবে না। তাই প্রাণের মায়া করে কি লাভ? নিশ্চিন্ত থাকতে পারেন, আমি প্রাণ নিয়ে একদম ভয় পাই না। বাহ, খুব ভালো লাগলো তোমার কথা শুনে। আশা করছি আমি যে কাজটা দেব তুমি সে কাজটা সঠিকভাবে পালন করতে পারবে। পারবো স্যার, অবশ্যই পারবো। তা কাজটা এবার তোমায় বলি। হ্যাঁ স্যার। তোমার কাজ সারাদিনের মধ্যে মাত্র একবার, তা হলো এই রাতের বেলাতে। দিনের বেলায় তুমি আমাদের দেখতে পাবে না এই রায় বাড়িতে। দিনে আমাদের অন্য কাজ থাকে, তাই রাতেই আমরা এখানে আসব। রাত 9টার পরে আমরা 3 তলার এই ঘরেই থাকব। তুমি আজ থেকে 2 তলার ওই ঘরটাতে থাকবে যেখানে তুমি এতক্ষণ বসেছিলে। রাত 9টার পরে আমরা একটা বড় বাক্স দেব। ওটাকে কোথায় নিয়ে যেতে হবে সেটাও বলে দেব। একটা সাইকেল আছে আমাদের, ওই সাইকেলটা চালিয়ে তোমায় যে জায়গা বলে দেব সেখানে গিয়ে বাক্সটা রেখে আবার সাইকেল চালিয়ে ফিরে আসবে এই রায় বাড়িতে। আর একটা কথা, বাক্সটা কিন্তু তুমি ভুলেও খুলে দেখবে না।
এইটাই হলো সারা দিনের মধ্যে তোমার কাজ। পারবে তো? অবশ্যই পারবো স্যার, এ আর এমন কি কাজ? তবে একটা কথা তোমাকে আগে থেকেই বলে রাখি, সেটা হলো এই কাজ নিয়ে আগে অনেকেই অনেক কৌতূহল দেখিয়েছে, আর কৌতূহল দেখানোর ফল তাদের জন্য হয়েছে বেশ ভয়ঙ্কর। ভয় না পেয়ে কৌতূহলহীন হয়ে তোমাকে কাজগুলো করতে হবে। আমি মাথা দুলিয়ে সম্মতি জানালাম ঠিকই, তবে আমার মনে কৌতূহল জাগলো, আর কৌতূহল বেশ কিছু প্রশ্ন তৈরি করলো মনে। ওই ভদ্রলোক আর তার পরিচারক সারাদিন এখানে থাকবে না কেন? দিনের বেলায় ওরা কোথায় যাবে? শুধুমাত্র রাতেই এখানে ফেরে কেন? দিনের বেলায় ওরা কি কাজ করে? অন্ধকার ঘরে লোকটা বসে রয়েছে, মুখ দেখা যাচ্ছে না, এমনটা কেন? এই লুকোচুরির অর্থ কি? আর সবচেয়ে বড় প্রশ্ন, সেই বাক্সতে কি থাকে? কোনো অন্যায় কাজের সঙ্গে এরা লিপ্ত নয় তো? কি ভাবছো এত? না, কিছু না স্যার, আমি পারবো স্যার, ধন্যবাদ। রাতে খাওয়া দাওয়া কিছু করেছো? না স্যার, রান্না করতে পারো? ওই কিছুটা পারি। দোতলার ঘরে চাল ডাল তেল সব রাখা আছে, কিছু একটা রেঁধে খেয়ে নাও। মনে রাখবে, এখানে তোমাকে নিজের হাত পুড়িয়ে রান্না করেই খেতে হবে। আর কাল রাত থেকে তোমার কাজ শুরু। আজ তুমি বিশ্রাম নাও। প্রথমটায় ভেবেছিলাম বলবো যে আপনার জন্য দুটো ভাত বসিয়ে দেব কি না। পরক্ষণে কি মনে হতে আর কিছু না বলে লোকটির অনুমতি নিয়ে সিঁড়ি বেয়ে দোতলার ঘরে চলে এলাম। পরিচারক আমাকে দেখিয়ে দিল কোথায় কি খাদ্য সামগ্রী আছে। খিদেও পেয়েছিল খুব। কোনো রকমে চালে ডালে খিচুড়ি করে নিলাম। ইতিমধ্যে একটা ছোট্ট খাটিয়া নিয়ে এসে লোকটি পেতে দিল আমার ঘরে। বাবু, এইটাতে আপনি ঘুমাবেন। দিনে এখানে 3 ঘন্টা কারেন্ট থাকে, ওই সকাল 10টা থেকে 1টা পর্যন্ত। তার মধ্যেই মোবাইল ফোনে চার্জ ফার্জ দিয়ে রাখবেন। আর রাতে একদম ঘর ছেড়ে বের হবেন নি বাবু। এখানে রাত বড় ভয়ঙ্কর। রাতে কেউ 3 বারের বেশি ডাকলে তারপরে গিয়ে দরজা খুলবেন। চলি বাবু। লোকটি বিদায় হলো। এখানে সব কিছুই কেমন যেন সন্দেহজনক। এমন সময় হঠাৎ মেঘের গর্জনের শব্দ পেলাম। ঘরটাতে একটা ছোট জানালা রয়েছে, সেটা খুলতেই দেখলাম ভয়ানক মেঘ জমেছে আকাশ জুড়ে। এরপর শুরু হলো প্রবল ঝোড়ো হাওয়া এবং তার সাথে প্রচণ্ড বৃষ্টি। খাওয়া দাওয়া ইতিমধ্যেই শেষ, অতএব জানালাটা বন্ধ করে ছোট খাটিয়াতে শুয়ে পড়লাম। সারাদিনের পরিশ্রমে শরীর ক্লান্ত ছিল। কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়লাম। তখন গভীর রাত, বাইরে তখনও এক নাগাড়ে বৃষ্টি হয়ে চলেছে। হঠাৎ সঙ্গতিহীন একটা শব্দে আমার ঘুম ভেঙে গেল। উঠে বসলাম। আওয়াজটা বেশ স্পষ্ট। 3 তলার যে ঘরে আমি ইন্টারভিউ দিয়েছিলাম, ঠিক সেই ঘরটা থেকেই সম্ভবত শব্দটা হচ্ছে। একবার ঢোক গিলে মোবাইলের ফ্ল্যাশ লাইটটা অন করে শব্দটা লক্ষ্য করে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলাম। উপরে উঠতেই আওয়াজটা আরও জোরালো হয়ে উঠল। হ্যাঁ, স্পষ্ট বোঝা যাচ্ছে, যেন মনে হচ্ছে কেউ আটকে পড়েছে ওই ঘরের ভিতরে কোনো কিছুতে। তবে কণ্ঠ থেকে কোনো শব্দ না করে সেখান থেকে সে বের হয়ে আসতে চাইছে প্রাণপণে। কিন্তু ঘরটাতে বাইরে থেকে তালা লাগানো। এত রাতে লোকগুলো কোথায় গেল? কেউ কি ঘরের ভিতরে আটকে পড়েছেন? শুনছেন? না, কোনো রকম সাড়া পাওয়া গেল না। বরং এতক্ষণ ধরে এক নাগাড়ে যে শব্দ হয়ে চলছিল তা হঠাৎ থমকে গেল। চারদিকটা আবার নির্জনতার সমুদ্রে ডুবে গেল। সম্ভবত কোনো ইঁদুর খাবারের সন্ধান করছিল, আর তাতেই হয়তো ওই রকম একটা শব্দ সৃষ্টি হচ্ছিল।
যুক্তি দিয়ে মনকে বোঝানোর চেষ্টা করলাম ঠিকই, তবু একটা খটকা মনে লেগেই রইল। তিনতলা থেকে সিঁড়ি বেয়ে নিচে নামছিলাম। হঠাৎ একরাশ দমকা হাওয়া যেন আমার শরীর স্পর্শ করে চলে গেল। কেউ যেন হালকা করে আমায় ধাক্কা দিল। না, হয়তো সারাদিনের পথশ্রমে শরীর ক্লান্ত, তাই এমনটা মনে হচ্ছে। দ্রুত পায়ে নিচে নেমে এসে শুয়ে পড়লাম। তখন সকাল হয়েছে, বৃষ্টি থেমে গেছে। জানালা খুলে দেখলাম গ্রামের সেই রাতের ভয়ঙ্কর পরিবেশ এখন সম্পূর্ণ বদলে গেছে। সবুজ ঘাসেরা ও গাছপালাগুলো কাল রাতের বৃষ্টির জলে স্নান করে পরম তৃপ্তিতে সূর্যদেবের দিকে মাথা তুলে তাকিয়ে আছে। এরপর 10টা বাজতেই বিদ্যুৎ এলো। মোবাইলটা চার্জে বসিয়ে দিলাম। বাড়িতে ফোন করে জানালাম একটা কাজে এসেছি আমি, কয়েকটা দিন এখানেই থাকব। মৌসুমি আর ফোন করেনি, হয়তো আর কোনো দিনই করবে না। মনটা একটু খারাপ লাগলেও আমাকে এই বাস্তব পরিস্থিতির সাথে লড়তে হবে। দুতলাতেই একটা কোণে রয়েছে বাথরুম। বাথরুমে স্নান সেরে নিয়ে নিজের হাতে রান্না করে খাওয়া দাওয়া শেষে বাড়িটার চারদিকে একবার ঘুরে নিলাম। কিন্তু তিনতলার ওই ঘরটাতে কি আছে সেটা জানার জন্য অনেক উঁকিঝুঁকি দিয়ে ঘরের ভিতরটা দেখার চেষ্টা করেও ব্যর্থ হলাম আমি, কারণ ঘরটা তালা বন্ধ। দেখতে দেখতে কামদুনি গ্রামে ঘনিয়ে এলো অন্ধকার। দিনের আলোর অধ্যায় সমাপ্ত হয়ে শুরু হলো রাতের ভয়ঙ্কর অধ্যায়। তখন রাত 9টা পার হয়ে গেছে। ঘরটা সম্পূর্ণ অন্ধকার করে চুপচাপ শুয়েছিলাম খাটিয়াতে। হঠাৎ কানের কাছে একটা শব্দে চমকে উঠলাম। বাবু আপনারা ডাকছেন, ঘুমিয়ে পড়লেন নাকি? এবার সত্যি লোকটার উপরে ভয়ঙ্কর রকম রাগ হলো। এভাবে কেউ কানের কাছে এসে কথা বলে? আপনিও ভয় পান? ভয় পেলে কাজ করবেন কেমনে? লোকটার কথাতে যেন আমার মধ্যে একটা জেদ চেপে গেল, তার সঙ্গে চাপা রাগ। লোকটা কি তাহলে আমাকে ভীতু বলতে চাইছে? না, লোকটার সাথে আর কোনো রকম কথা না বলে সিঁড়ি বেয়ে উপরে উঠলাম। গত রাতের মতো আজও এই ঘরটা সম্পূর্ণ অন্ধকার। এসো এসো, আজ তোমার প্রথম কাজের দিন। না, ভুল হলো, প্রথম কাজের রাত। নিচে দেখবে একটা সাইকেল আছে, তুমি ওটায় গিয়ে বসো, রতন যাচ্ছে। বাক্সটা নিয়ে কোথায় যাব স্যার? রতন তোমাকে সব বলে দেবে, তুমি আগে নিচে যাও। বুঝতে পারলাম ওই পরিচারকটির নাম হলো রতন। এবার লোকটি বেশ জোরে চিৎকার করে বলে উঠল, রতন, বাক্সটা নিয়ে তুই নিচে যা, আর ওকে কোথায় যেতে হবে বলে দিস। একটা টিনের বাক্স উপর থেকে নিচে নামানোর শব্দ কানে এলো। রতন বাক্সটা নিয়ে একদম তৈরি। আমি সিঁড়ি বেয়ে নিচে নেমে এলাম। একটা পুরনো জং ধরা সাইকেল রাখা আছে দেখলাম। রতন তখনও বাক্সটা মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে। এটা নিয়ে কোথায় যাব স্যার? তোমাকে জিজ্ঞাসা করতে বলল। এই বাক্সটা নিয়ে আপনি সোজা চলে যাবেন ওই গোরস্থানে। মানে ওখানে গিয়ে কি করব? এই বাক্সটা নিয়ে গোরস্থানের ভিতরে গিয়ে ওইখানে রেখে চলে আসবেন। পিছনে ফিরে আর দেখবেন না। কেন? বাবু আপনারে বলেনি যে বেশি কৌতূহল ভালো নয়? হ্যাঁ, তাই সব জিজ্ঞেস করার দরকার নেই আপনার। ভেবেছিলাম জিজ্ঞাসা করব বাক্সটার ভিতরে কি আছে, কিন্তু এমন জবাব পাওয়ার পরে হয়তো আর জিজ্ঞেস করা উচিত হবে না, সেই ভেবে চুপ করে রইলাম। চেপে বসলাম সাইকেলটাতে। বাক্সটা টিনের তৈরি, জং ধরা। সেটাকে সাইকেলের পিছনের সিটে রেখে বেঁধে দিল রতন। এবার টের পেলাম বাক্সটা বেশ ভারী। যান যান, আর দেরি করবেন নি বাবু।
এই পথ ধরে 5 কিলোমিটার সোজা সাইকেল চালিয়ে গেলে ডান দিকে পড়বে গোরস্থানটা। একটা বড় বোর্ডে গোরস্থানের নাম লেখা আছে, দেখবেন সেন্ট জোসেফ গোরস্থান। এই পুরো গ্রামে ওই একটাই গোরস্থান। গ্রামের সব মানুষকে ওখানেই কবর দেয়া হয়েছিল। আমি কিছুক্ষণ চুপ করে থেকে বললাম, কবর দেয়া হয়েছিল মানে? আমার প্রশ্ন শুনে রতন শুধু ফিকফিক করে হেসে চলেছে, মুখে আর কোনো কথা বলল না। আমিও চুপ করে সাইকেল চালিয়ে গন্তব্যে এগিয়ে চললাম। মনে মনে ভীষণ রাগ হচ্ছিল আমার। এই দুটো লোক বেশ সন্দেহজনক। এদের প্রত্যেকটা কথার আড়ালে যেন লুকিয়ে আছে এক অদ্ভুত রহস্য, যা জানার কোনো উপায় নেই। প্রশ্ন করলে এরা কোনো রকম উত্তর দেয় না। গ্রাম্য পথে এক মনে সাইকেল চালাচ্ছি। দূরে কোথায় যেন একটা শিয়াল ডেকে উঠল। এমন পরিস্থিতির সম্মুখীন আমি কোনো দিন হইনি। আমার গা কেমন ছমছম করছে। অজানা আতঙ্কে খাড়া হয়ে উঠেছে গায়ের লোম। রাতের অন্ধকারে সমগ্র গ্রাম শ্মশানের মতো নিশ্চুপ হয়ে আছে। আশপাশের অন্ধকারে কোনো অশুভ শক্তি যেন ওঁত পেতে রয়েছে। সাইকেলটার অবস্থা খুবই খারাপ। ক্যাঁচ ক্যাঁচ করে শব্দ হচ্ছে। চারদিকের অন্ধকার পিচের মতো কালো। আমি আমার হৃদস্পন্দনের শব্দ স্পষ্ট শুনতে পাচ্ছি। হঠাৎ করেই মনে হলো সাইকেলের পিছনে বাঁধা টিনের বাক্সটা অত্যন্ত ভারী হয়ে উঠেছে। মনে হলো বাক্স নয়, একজন মানুষ যেন বসে আছে। সাইকেল থামিয়ে পিছনে ঘুরে তাকালাম। চোখের পলকে একটা সাদা ছায়ার মতো কিছু অন্ধকারের আড়ালে মিলিয়ে গেল। কথায় বলে, এমন ভুতুড়ে পরিবেশে নাকি পিছন ফিরে তাকাতে নেই। মনে তৈরি হওয়া আতঙ্ক কাটানোর জন্য সামনে তাকিয়ে গুনগুন করে গান গাইতে গাইতে সাইকেল চালাতে লাগলাম। বেশ অনেকখানি পথ ইতিমধ্যে চলে এসেছি। আবার হঠাৎ করে মনে হলো আমার সাইকেলে আমি একা নই, আরও দুখানা মানুষ যেন চেপে বসেছে। অত্যন্ত ভারী হয়ে উঠেছে সাইকেল। আমার শরীর ঘামে জবজব করছে। যাই হয়ে যাক, সাইকেল আমি থামাবো না। শরীরের সব শক্তি একত্রিত করে সাইকেলের প্যাডেলে চাপ দিয়ে দ্রুত গতিতে সাইকেল চালাতে লাগলাম। কিছুক্ষণ পরে আবার সাইকেল বেশ হালকা মনে হলো। সহজেই এগিয়ে চলেছে। ইতিমধ্যে অনেকখানি পথ চলে এসেছি আমি। গত রাতের বৃষ্টিতে ভেজা নরম মাটির পথ। দুপাশে রয়েছে বিশাল বিশাল পুকুর। তালগাছ, নারকেল গাছগুলো স্থির হয়ে দাঁড়িয়ে আছে। পুকুরের দিক থেকে মাঝে মাঝে ছলাৎ ছলাৎ শব্দ কানে আসছে। সম্ভবত মাছ লাফালাফি করছে। গ্রামের মেছো ভূত আবার মাছ ধরে খাচ্ছে না তো? কথাটা ভেবে হাসি পেল বেশ। সাময়িকভাবে মন থেকে ভয় দূর হলো। দেখলাম রাস্তাটা এবার দুদিকে ভাগ হয়ে গেছে। এটাকে 3 রাস্তার মোড় বলা যেতে পারে। ডান দিকে পথের উপরে রয়েছে একটা বিশাল উঁচু ফটক। তবে সেটা বহুদিনের অযত্নের ফলে লতা গুল্ম আগাছাতে ভরে উঠেছে। সামনে সাইকেলটা দাঁড় করিয়ে নেমে দেখলাম একটা ভাঙাচোরা টিনের বোর্ড ফটকের সামনে ঝুলছে। তাতে লাল রং দিয়ে লেখা সেন্ট জোসেফ। বাকি অংশ ভেঙে এমন অবস্থা যে সেখানে কি লেখা ছিল বোঝা যাচ্ছে না। ফিরে এসে সাইকেল থেকে বাক্সটা নামাতে গিয়ে একরকম পড়েই যাচ্ছিলাম। অসম্ভব ভারী বাক্সটা। সাইকেল চালিয়ে আসার সময় আন্দাজ করতে পারিনি ওটা অতখানি ভারী। অনেক কষ্টে নামিয়ে কোনো রকমে টানতে টানতে নিয়ে গিয়ে সেই গোরস্থানের ভিতরে রেখে এলাম সেটাকে। না, আর পিছনে ফিরে তাকালাম না। মনে হলো শত শত মানুষজন
যেন ফিসফিস করে কথা বলছে। অজানা আতঙ্ক আমায় ঘিরে ধরল, আর মুহূর্ত মাত্র অপেক্ষা না করে দ্রুত পায়ে সেই গোরস্থানের ভিতর থেকে বেরিয়ে এলাম। কোনো রকমে চেপে বসে দ্রুত গতিতে সাইকেল চালাতে লাগলাম। এই ছিল আমার সেই অদ্ভুত কাজের প্রথম দিনের অভিজ্ঞতা। আজ দ্বিতীয় দিন। সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। মেঘে অন্ধকার হয়ে আছে চারদিক। মাঝে মাঝে কানে ভেসে আসছে মেঘের গর্জন। বৃষ্টির জন্যই বোধহয় আজ সকালে বিদ্যুৎ এলো না, মোবাইলে চার্জ নেই। এমন আবহাওয়ায় আজ রাতে ওই কাজে বেরোতে হবে, এটা ভেবে অস্বস্তি হলো। একবার মনে মনে ভাবলাম, এভাবেই যদি সারাদিন চলে তবে রাতে স্যারকে বলবো আজ রাতে আর গোরস্থানে না যাওয়ার কথা। তখন অন্ধকার হয়ে এসেছে, রাত 8টা হবে। জানালা দিয়ে বাইরে তাকিয়ে বাইরের বৃষ্টি উপভোগ করছিলাম। হঠাৎ কোলাহলের শব্দ শুনে চমকে পিছনে ফিরলাম। না, আমার পিছনে তো কেউ নেই। তাহলে এত কোলাহলের শব্দ কোথা থেকে এলো? ভুল শুনলাম, হয়তো তাই হবে। সময় কাটতে লাগলো। চারদিক কেমন নিশ্চুপ হয়ে আছে। এই বাড়িতে একটা বড় গ্র্যান্ডফাদার ক্লক রয়েছে। সেটা শব্দ করে সময় জানান দিল 10টা বাজে। আর 10টা বাজা মানেই 3তলার ওই অন্ধকার ঘরটাতে যাওয়া ও তারপরে স্যারের সাথে দেখা করে তাদের দেওয়া বাক্স নিয়ে সেন্ট জোসেফ গোরস্থানে রেখে আসা। তখন 10:30 পার হয়ে গেছে ঘড়িতে। আমি স্যারকে অনেক করে বললাম যে আজ না গেলে হবে না, কিন্তু কিছুতেই রাজি হলেন না। অগত্যা দেরি না করে সাইকেল নিয়ে বের হলাম। আজ ওই একই বাক্স আমায় দেওয়া হয়েছে। আশ্চর্য হলাম এটা ভেবে যে এটা কি ওই একই বাক্স, নাকি এটা আরেকটা নতুন বাক্স আমাকে দিয়েছে। যদি এটা ওই একই বাক্স হয় তাহলে কাল রাতে তো ওটা আমি গোরস্থানে রেখে এসেছি। সেটাকে নিয়ে এলো কে? মাটির তৈরি রাস্তা বৃষ্টিতে ভিজে কাদায় ভরে উঠেছে। সৌভাগ্য যে বৃষ্টিটা এখন ধরেছে। সাইকেল চালাতে আমার সত্যিই বেশ ভয় লাগছিল। যে কোনো সময় সাইকেল নিয়ে আছাড় খেতে পারি। বৃষ্টি ধরার পর অসংখ্য জোনাকি আশেপাশের অন্ধকারে জড়ো হয়েছে। হাসি পেল। ছোটবেলাতে এই জোনাকি পোকা পলিথিনে ভরে রাখতাম। বন্দি অবস্থায় অনিচ্ছা সত্ত্বেও সেগুলো আলো দিত। হয়তো মনে মনে আমায় ভীষণ অভিশাপ দিত। হয়তো বলতো, আজ তুই আমাদের ইচ্ছার বিরুদ্ধে বন্দি করে রেখেছিস, আমাদের মর্জির বিরুদ্ধে কাজ করাচ্ছিস। একদিন তোকেও কেউ বাধ্য করবে ইচ্ছার বিরুদ্ধে কাজ করতে। হঠাৎ শরীরে ভয়ঙ্কর এক অস্বস্তি শুরু হলো। কেউ যেন বাক্সটার উপরে বসে আমার কাঁধের উপরে ঠান্ডা হাত রেখেছে বলে মনে হলো। সাইকেল নিয়ে প্রায় পড়েই যাচ্ছিলাম। কোনো রকমে নিজেকে সামলে নিয়ে ঢোক গিলে জোরে সাইকেল চালিয়ে গোরস্থানের দিকে এগিয়ে চললাম। গতকালও গোরস্থানের সামনে পৌঁছে আমার মনে ভয় জন্মেছিল। আজ যেন পরিবেশ আরও বেশি ভয়ঙ্কর মনে হলো। আর সেই সঙ্গে মনে কৌতূহল জাঁকিয়ে বসেছে। ওই বাক্সটাতে কি আছে? এমন রাতে কাদা ভরা পথেও আমাকে কেন পাঠানো হলো এই গোরস্থানে? সাইকেলটা গোরস্থানের সামনে দাঁড় করিয়ে বাক্সটা নামিয়ে টানতে টানতে গোরস্থানের ভিতরে নিয়ে এসে স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম কিছুক্ষণ। চারদিক ঘুটঘুটে অন্ধকারে আচ্ছন্ন। গোরস্থানের ভিতরে কিছুটা দূরে কয়েকটা সমাধি আমার চোখে পড়ল। মনের মধ্যে ঝড় উঠেছে। ঠিক ভুলের বিচার গেছে গুলিয়ে। বাক্সটায় একটা ছোট্ট তালা লাগানো। চোখে পড়ল কিছুটা দূরে একটা আদলা ইঁট পড়ে আছে। মনস্থির করে সেটাকে তুলে এনে সজোরে আঘাত করলাম তালার উপরে। সঙ্গে সঙ্গে তালাটা খুলে গেল।
তখন আমার শরীর থরথর করে কাঁপছে। উত্তেজনার বশে নাকি ভয়ে, সেটা আমি জানি না। এই বাক্সটার ভিতরে কি আছে সেটা জানার উত্তেজনা যেমন আমাকে পেয়ে বসেছে, ঠিক তেমনি ভীত সন্ত্রস্ত একটা ভাব সৃষ্টি হয়েছে মনে। কোনো রকম অন্যায় করছি না তো আমি? এইসব নানা ভাবনাকে দূরে সরিয়ে খুললাম বাক্সটা। সে বাক্স হয়তো না খুললেই ভালো করতাম। বাক্সের ভিতর থেকে বেরিয়ে এলো একটা ভ্যাপসা পচা গন্ধ। গা গুলিয়ে উঠল আমার। কোনো রকমে নিজেকে সামলে পুরোটা খুলে যা দেখলাম, তাতে আমার সারা শরীর কেঁপে উঠল। একটা মৃত লাশ রয়েছে ওই বাক্সটার ভিতরে। অনেক দিন আগের লাশ, তাই পচে দুর্গন্ধ বের হচ্ছে। ভয়ের কারণ এখানেই শেষ নয়। হঠাৎ অদ্ভুত এক গোঙানির শব্দ আমার কানে এলো। শব্দটা কানে যেতেই সজাগ হয়ে উঠে দাঁড়ালাম। পরক্ষণে যা চোখে পড়ল, তাতে আমার শরীর থরথর করে কাঁপতে লাগলো। একটা দুটো নয়, দেখলাম বেশ কয়েকটা কঙ্কাল সমাধিগুলো থেকে বেরিয়ে আসছে। সেই সঙ্গে কয়েকটা রক্তাক্ত কাটা হাত। মনের সমস্ত সাহস একত্রিত করে একটা গাছের আড়ালে লুকিয়ে আমি সব কিছু দেখার চেষ্টা করলাম। এরপর কবর থেকে বেশ কিছু লাশ বেরিয়ে এলো। তারপর সেই কঙ্কাল, কাটা হাত এবং লাশগুলো একসঙ্গে ঝাঁপিয়ে পড়ল বাক্সটার উপরে। বাক্সে থাকা ক্ষতবিক্ষত লাশটাকে নারকীয় উল্লাসে ছিঁড়ে ছিঁড়ে খেতে লাগলো। ঠিক এমন সময় আমার কাঁধের উপরে কোনো বরফের মতো ঠান্ডা হাত স্পর্শ করল। চমকে পিছনে ফিরে তাকিয়ে দেখলাম রতন দাঁড়িয়ে। কিন্তু ওটা রতন নাকি রতনের অশরীরী তা আমি জানি না। ওর মুখের একটা পাশ আগুনে ঝলসে গেছে। পুড়ে যাওয়া অংশের মাংস ঝুলে পড়েছে। চোখের মণি দুটো নেই। ঘাড়টা অদ্ভুতভাবে কাত হয়ে রয়েছে। উফ, কি ভয়ঙ্কর দৃশ্য! দেখে মনে হচ্ছে ওর ঘাড়টা কেউ চেপে ভেঙে ফেলেছে। চোখের সামনে ওর শরীরখানা বড় হতে লাগলো। হাতের নখগুলো হিংস্র জানোয়ারের মতো তীক্ষ্ণ হয়ে উঠল। আর তারপরেই কানে এলো ওর সেই ভয়ঙ্কর নোংরা হাসি। বাবু বলেছিল না আপনারে যে কৌতূহল ছাড়া কাজ করতে? তা আপনি কি ভুলে গেছিলেন? এমন দৃশ্য দেখে আমার শরীর তখন কাঁপছে। চিৎকার করে বলে উঠলাম, বেশ করেছি, বেশ করেছি। কি করবে তোমরা আমার? হ্যাঁ, মেরে ফেলবে আমাকে? নাও, মেরে ফেলো। রতন এবার আঙুলটা ডান দিকে ঘুরিয়ে বলল, আমি শাস্তি দেওয়ার কে? শাস্তি তো দেবে তাই বাবু। ওই যে বাবু দাঁড়িয়ে আছেন। এবার যে কণ্ঠস্বর আমি পেলাম, তাতে আমার গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেল। ভাঙা ঘ্যাসে কণ্ঠস্বর। এবার আমার সামনে এসে দাঁড়িয়েছে রায়বাবু। একটা আগুনে পুড়ে ঝলসে যাওয়া মৃত শরীর। ওনার ঘাড়টাও ডান দিকে কাত হয়ে আছে। আমার কথা তাহলে তুমি শুনলে না? তা না শুনে ভালোই করেছো, কারণ এইবার তো তোমাকে মরতে হবে।
আরেকজন চাকরি প্রার্থী আজ ইন্টারভিউ দিতে এসেছে। ওর কালকের কাজ হবে তোমার মৃত শরীরটাকে বাক্সতে ভরে এই গোরস্থানে নিয়ে আসা। গ্রামের শয়তানদের যে এই কবরস্থানেই পুঁতে দিয়ে যাওয়া হয়। অবশ্য আমাদের দুজনকে পুড়িয়ে এই কবরস্থানে ছুঁড়ে ফেলে দিয়ে গেছিল গ্রামবাসীরা। আরও কিছু কথা বলছিল শয়তানটা। আমি অশুভ কোনো অশরীরীর খপ্পরে পড়েছি তা আমার কাছে স্পষ্ট। আমাকে বাঁচতে হলে পালাতে হবে, আর সোজা গিয়ে উঠতে হবে রায়বাড়িতেই। ওখানে সম্ভবত আমার মতো আরও একজন মানুষ এই অতৃপ্ত আত্মাগুলোর খপ্পরে পড়েছে, তাকেও বাঁচাতে হবে। সাইকেলটার দিকে ছুটে গেলাম। কোনো রকমে সাইকেলে উঠে বসে সজোরে প্যাডেল করতে লাগলাম। শরীর আমার ভয়ে থরথর করে কাঁপছে। শেষ পর্যন্ত আমি পারবো তো বাঁচাতে? পিছনে শয়তানগুলো দুর্বার গতিতে ধেয়ে আসছে। ওদের ভয়ঙ্কর চিৎকার আমার কানে ভেসে আসছে। আমি রায়বাড়ির তখন কাছাকাছি। চিৎকার করতে লাগলাম দূর থেকেই, রায়বাড়ির ভিতরে যে আছো সে তাড়াতাড়ি বেরিয়ে এসো, তোমার বিপদ, তাড়াতাড়ি বেরিয়ে এসো নয়তো মারা পড়বে, তাড়াতাড়ি বেরো। দেখতে পেলাম দুতলার জানালা থেকে আমার মতো বয়সী একজন ছেলে মুখ বাড়িয়ে আছে। আমি আবার চিৎকার করে ডাকলাম। ছেলেটা দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নেমে এলো। যদি প্রাণে বাঁচতে চাও তাহলে তাড়াতাড়ি আমার সাইকেলের পিছনে চেপে বসো, পালাতে হবে, বাকিটা পরে বলছি, চলো বসো বসো বসো। ছেলেটা আমার সাইকেলের পেছনে চেপে বসতেই আমি সাইকেল ছুটিয়ে চললাম স্টেশনের দিকে। আমি হাঁপাচ্ছি, দম বন্ধ হয়ে আসছে আমার। অবশেষে এক সময় আমরা এসে পৌঁছালাম স্টেশনে। টিকিট কাটে যে ভদ্রলোক, তাকে হাঁপাতে হাঁপাতে বললাম, দাদা দাদা এখান থেকে কলকাতায় যাওয়ার ট্রেন কি আছে এখন? আগের দিনের লোকটি আজ নেই, আজ অন্য লোক আছে। তবে লোকটাকে আমার বেশ চেনা চেনা লাগলো, কিন্তু কোথায় যে দেখেছি কিছুতেই মনে করতে পারলাম না। বয়স্ক লোকটি একবার ওনার মোটা কাঁচের চশমাটা রুমাল দিয়ে মুছে নিয়ে বলল, না, ট্রেন চলে গেছে, আবার কাল সকালে আসবে। তোমরা কি ওই রায়বাড়ি থেকে আসছো? হ্যাঁ, কেন বলুন তো? লোকটা আমাদের দুজনকে আরও একবার পর্যবেক্ষণ করল। আমার পাশে দাঁড়িয়ে থাকা ছেলেটা এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই হতভম্ব হয়ে পড়েছে। ও কিছুই বুঝে উঠতে পারছে না যে কি ঘটেছে আর কি ঘটতে চলেছে। অবশ্য সেটাই স্বাভাবিক ছেলেটির পক্ষে। টিকিট কাউন্টারের লোকটি দরজা খুলে দিল। এসো এসো, ভেতরে এসো, বসো বসো। বেঁচে গেছো তোমরা, সত্যি ভাগ্যটা ভালো বলতে হয় তোমাদের। তা চাকরি খুঁজতেই নাকি দুজনে? আমরা দুজনেই মাথা দোলালাম। লোকটা এবার চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে পকেটের ভিতর থেকে একটা বিড়ির প্যাকেট আর একটা দেশলাইয়ের বাক্স বের করল। এরপরে সযত্নে বিড়িটা ধরিয়ে 2-3 বার টান দিয়ে আমাদের উদ্দেশ্য করে বলল, তাই বিজ্ঞাপনটা তোমরা কোথায় দেখতে পেলে? আমি মাঝেরহাট রেল স্টেশনের ওখান থেকে পেয়েছি। আমার পাশে বসে থাকা ছেলেটা বলল, সংগ্রামপুর স্টেশন থেকে। টিকিট কাউন্টারের লোকটা মৃদু হেসে বলল, ফাঁকা স্টেশনে স্টেশনেই তো ওই শয়তানগুলো টোপ দেয়, মৃত্যুর ফাঁদ পাতে। আর সেই ফাঁদে অনেক কারণেই অনেকে পা দেয়, চালিত হয় শয়তানি শক্তি দ্বারা। এই রায়বাড়িতে থাকা দুটো শয়তান তো বাকি ভূতেদের থেকে আলাদা, তাই না? ওরা টেনে নিয়ে আসে এই গ্রামে, আর তারপর তাদের মেরে ফেলে নিজেরাও খায় আর খাওয়ায় ওই গোরস্থানের ক্ষুধার্ত আত্মাগুলোকে। অনেক বছর আগের কথা, তখন এই গ্রাম ভূতেদের গ্রামে পরিণত হয়নি। প্রচুর মানুষ বসবাস করত এই গ্রামে, কিন্তু গ্রামবাসীদের জীবনে অভিশাপ নেমে এসেছিল সেদিন, যেদিন কলকাতা থেকে রতন আর সেন্ট রামপাল রায় আসে এই গ্রামে। কিছুদিন তারা গ্রামের গরিব মানুষগুলোকে টাকা পয়সা সহ বিভিন্নভাবে সাহায্য করতে থাকে। আসলে এটা ছিল একটা প্রলোভন, ভালো মানুষ সাজার ফাঁদ। আর তাতেই পা দিয়েছিল সরল গ্রামবাসী। রামপাল রায় ছিল একজন বিজ্ঞানী।
ও আসলে এই গ্রামে ঘাঁটি গেড়েছিল গ্রামবাসীদের ওপর ওর বানানো ব্যাকটেরিয়া প্রয়োগ করতে। ব্যাস, রাতের অন্ধকারে গ্রামের এক একজন করে গায়েব হয়ে যেতে থাকলো হঠাৎ। কিভাবে তারা নিখোঁজ হয়ে যাচ্ছিল তার কোনো কুল কিনারা পাওয়া গেল না। তখন রামপাল রায় সেন্ট জোসেফ নামে এই গোরস্থানটা বানালো, আর এই গোরস্থানটাকে করে তুললো অতৃপ্ত আত্মাদের একটা রাজত্ব। রাতের অন্ধকারে কোনো একজন গ্রামবাসীর উপরে তার বানানো ভয়ঙ্কর ব্যাকটেরিয়া প্রয়োগ করে মেরে ফেলতো, আর তারপর একটা বাক্সে ভরে গোরস্থানে রেখে আসতো। কিন্তু রতন আর সেন্ট রামপাল রায়ের পক্ষে বিভিন্ন কারণে দিনে দিনে অসম্ভব হয়ে পড়েছিল এত বড় একটা কাজ করা। তাই ওরা একটা লোককে কাজে রাখলো। তোমাদের মতো সেও ওখানে চাকরি করত। সারাদিন কোনো কাজ ছিল না, রাতের অন্ধকারে তাকে পাঠানো হতো ওই বাক্স দিয়ে, আর বাক্সটা মাটিতে পুঁতে চলে আসাই ছিল তার কাজ। কিন্তু লোকটির মনে একদিন কৌতূহল জাগে যে বাক্সটার ভেতরে কি আছে। তারপর একদিন রাতে সে বাক্সটা গোরস্থান পর্যন্ত নিয়ে এসে সেটাকে খুলে দেখে। বাক্সটার ভেতরে ছিল তার পাশের বাড়ির একজন কাকা, যে কয়েকদিন ধরেই নিখোঁজ ছিল। তার আর বুঝতে বাকি রইল না যে কয়েকদিন পর পর হঠাৎ গ্রামবাসীদের নিখোঁজ হয়ে যাওয়ার আসল কারণটা কি। লোকটা রায়বাড়িতে ফিরে এসে সরাসরি প্রতিবাদ জানালো রামপাল রায়ের বিরুদ্ধে। আর সেই রাতেই রামপাল রায় আর ওর চাকর রতন লোকটাকে ধারালো ছুরি দিয়ে ক্ষতবিক্ষত করে খুন করে ওই বাক্সে ভরে গোরস্থানে পুঁতে দিয়ে আসে। কিন্তু এই লোকটির হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়ার পর গ্রামবাসীদের সন্দেহ হয় যে ওই রায়বাড়িতেই কিছু একটা গোলমাল আছে। ওরা নজর রাখতে থাকে রায়বাড়ির ওপর, এবং কিছুদিনের মধ্যেই ব্যাপারটা জানাজানি হয়ে যায় যে রামপাল রায় আর ওর ওই চাকর তিনতলার ঘরে ল্যাবে নিয়ে গিয়ে গ্রামের মানুষগুলোকে পরীক্ষা করার নামে হত্যা করে। তারপর ক্ষিপ্ত গ্রামবাসীরা একদিন রাতে একত্রিত হয়ে রায়বাড়িতে আগুন ধরিয়ে দেয়, আর ওই দুই শয়তান আগুনে পুড়ে মারা যায়। কিন্তু মারা গেলেও ওদের আত্মা ওখানেই বন্দী হয়ে থাকে, আর রাত নামলেই ওদের খিদে পায়, রক্তের খিদে। এরপর ওই দুই অশুভ প্রেতাত্মা প্রতিশোধ নিতে থাকে। রাতের অন্ধকারে কোনো মানুষ বের হলেই আর সে মানুষ জীবিত ফিরত না। এই পরিস্থিতিতে এক এক করে গ্রাম ছেড়ে পালাতে থাকে গ্রামবাসীরা। লোকটি চুপ করল। আমরা দুজনেই আতঙ্কে স্তব্ধ হয়ে রয়েছি, পেটের দায়ে প্রাণ নিয়ে টানাটানি। এবার লোকটি মৃদু কণ্ঠে বলল, কি যাবে নাকি আরো একবার রায়বাড়িতে আমার সঙ্গে? অনেক ভেবে আমরা দুজনে রাজি হলাম। তারপর হাঁটতে হাঁটতে আমরা তিনজনে এসে পৌঁছালাম রায়বাড়ির সামনে। তাহলে আজ আরো একবার আগুন লাগানো যাক, কি বলো? লোকটা কথাগুলো বলে হো হো করে হেসে উঠল। এরপর আমাদের চোখের সামনে ঘটে গেল এক অতিলৌকিক ভয়ানক ঘটনা। ইতিমধ্যে টিকিট কাউন্টারের সেই লোকটির মুখোমুখি হয়েছে রতন আর রামপাল রায়। আমরা ভয়ে সিটিয়ে গেলেও টিকিট কাউন্টারের লোকটি রতন আর রামপালের চোখে চোখ রেখে দাঁড়িয়ে আছে। তোকে মেরেছিলাম বলেই হয়তো আমাদের মরতে হয়েছিল। তুই আমাদের মৃত্যুর কারণ। তোকে চাকরি দেওয়াটাই আমার ভুল ছিল। আমরা কিছু বুঝে ওঠার আগেই টিকিট কাউন্টারের লোকটির চেহারা সম্পূর্ণ বদলে গেল। ক্ষতবিক্ষত রক্তাক্ত হয়ে উঠল দেহখানা। না, চিনতে আমি আর ভুল করিনি। আমার মনে পড়ে গেল যে ওনাকে কোথায় দেখেছি। ওনাকে আমি প্রথম দিন এখানে আসার সময় রাস্তায় দেখেছিলাম। উনি আমাকে আসতে বারণ করেছিলেন এই গ্রামে। এবার সেই প্রেতাত্মাদের মধ্যে লড়াই শুরু হলো। তীব্র হুঙ্কার আর অট্টহাসিতে কেঁপে উঠল চারদিক। এই যে ছোকরা, এদিকে দেখছো কি? আগুন ধরিয়ে দাও ওই রায়বাড়িতে। ওদের প্রাণ ভোমরা তো ওইখানেই লুকোনো আছে। ধরিয়ে দাও আগুন। লোকটার কথাতে যেন বিদ্যুৎ চমক খেলে গেল আমার মনে। পকেট থেকে দেশলাই বের করে জ্বালিয়ে পরপর ছুটতে লাগলাম বাড়িটাতে ও বাড়ির আশেপাশে থাকা আগাছাতে।
সব কিছু বৃষ্টিতে ভেজা, তবু দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। ভয়ঙ্কর চিৎকার করে উঠল রতন আর রামপালের ভূত। তারপর হঠাৎই সবাই কোথায় যেন মিলিয়ে গেল। না, এখানে আর এক মুহূর্ত অপেক্ষা করা যাবে না। প্রাণে বাঁচলে কোনো না কোনো কাজ ঠিক জুটে যাবে। ছুটতে ছুটতে আমি আর সেই ছেলেটি দুজনে স্টেশনে পৌঁছালাম। তারপর সারা রাত ধরে স্টেশনেই বসে রইলাম ট্রেনের অপেক্ষায়। আর কিছুক্ষণের মধ্যেই সকাল হবে, অন্ধকার দূর হবে। হাসি পেল আমার। চাকরি না পেয়ে আমি কয়েকদিন আগে আত্মহত্যা করতে যাচ্ছিলাম, আর এই অশরীরী আত্মারা নিজের অজান্তেই আমাকে প্রাণে রক্ষা করেছিল। বেচারাদের একটাই দুঃখ থেকে যাবে, আমাকে মারতে পারল না, উপরন্তু নিজেরাই ধ্বংস হয়ে গেল। আর ওই লোকটি, না, সে না থাকলে এই অশুভ আত্মাদের ধ্বংস আমি করতে পারতাম না। সত্যি কথা বলতে, মানুষের মধ্যেও যেমন খারাপ মানুষ আছে, ভূতদের মধ্যেও মনে হয় ঠিক তেমনই ভালো ভূতও আছে। শুনছিলেন অমিত সিংহ রচিত গল্প গ্রামের সেই রায়বাড়িটা। বিভিন্ন চরিত্রে রূপদান করেছেন সোমা, আনন্দ, সান্ধ্যদীপ এবং আমি আপনাদের সঙ্গে সৌমেন। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানান কমেন্ট বক্সে। ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। প্রতি সপ্তাহে নতুন নতুন গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। নতুন গল্পের আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখতে ভুলবেন না।